আমাদের হেডলাইনসে পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি, তো এটা নিচে লেখো পরিমাপের ত্রুটি সাধারণত তিন ধরনের। পরিমাপের ত্রুটি সাধারণত তিন ধরনের। পরিমাপের ত্রুটি সাধারণত তিন ধরনের। এক নম্বর দিয়ে লেখো পরম ত্রুটি। পরম ত্রুটি, পরম লেখো না, পরম 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 ত্রুটি। দুই নাম্বার দিয়ে লেখো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি। তিন নম্বর দিয়ে লেখো আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি। এখন আমাদের আলোচনার বিষয় একটা, শুধুমাত্র আপেক্ষিক ত্রুটি। বাট পরম ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি কি দেখো। আপেক্ষিক জিনিসটাকে মনে করো তুমি স্কুলে যায়, মনে করো এমন কিছু করছো স্যার তোমার থাপ্পড় দিচ্ছে, আর তোমার অনেক খারাপ লাগছে, কিন্তু তুমি আর বেয়াদবি করতে পারবে না, তুমি চলে আসছো, তোমার মেজাজ খারাপ, তুমি কি করছো, তুমি এরপর বাসায় আসার জন্য রিক্সা নিলা, রিক্সাওয়ালার সাথে হয়তো বা রিক্সাওয়ালা ভাড়া বেশি চাইছে, তুমি জিপটা রিক্সাওয়ালার উপর মিটাইছো, রিক্সাওয়ালার মারছো। এরপর মনে করো এরপর হচ্ছে এমন হলো যে মনে করো রিক্সাওয়ালা মাইর খেয়ে মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু বলছে যে ছাত্রের সাথে ইউজ করা যাবে না, সে বাসায় যায় মনে করো তার এই জিপ গরুকে দেয়, গরু মারছে। তার মানে কি এটা কে কারে মারতেছে, একজনের সাপেক্ষে, যে বুঝতেছে যে সাপেক্ষে শক্তিশালী, একজনের সাপেক্ষে আরেকজন, যেমন মনে করো হচ্ছে তোমার সাপেক্ষে স্যার শক্তিশালী, হ্যাঁ সব দিক থেকে, রিক্সাওয়ালার সাপেক্ষে তুমি শক্তিশালী, আর পরেরটা তো সাপেক্ষে তো আছেই শক্তিশালী। দেখো তো এখন এই জিনিসটাকে বলে আপেক্ষিক, মানে একজনের সাপেক্ষে আরেকজন, বুঝছি আমরা। তো কোনো একটা যন্ত্রের সাপেক্ষে এই অংশের সাপেক্ষে এই অংশ, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, যদি ত্রুটি হয়। আর পরম ত্রুটি মানে যেই ত্রুটি কোনো কিছু সাপেক্ষে না, সবসময়ই আছে। মানে যেমন মনে করো এই শক্তিশালী হিসাবটাই যদি আমরা আসি, যেমন পরম শক্তিশালী বলতে বোঝানো হয় বা পরম দয়ালু বলতে বোঝানো হয় যার কারো তুলনা লাগে না, সেই মনে করো সবার চেয়ে বেশি, তুলনাই দরকার হয় না। তো এই কারণে আমরা লিখি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এর কারণটা কি, পরম শব্দটা ইউজ করার কারণে বোঝা গেছে যে কারো সাপেক্ষে করুণাময় না, এককভাবেই। এইখানে হচ্ছে এরকম যে ত্রুটিটা এককভাবেই মনে করো কারো সাপেক্ষে না, সবসময় থাকে, হয়তো যন্ত্র তৈরি হয়েছে ভুল, ওই ত্রুটিটা হচ্ছে পরম ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি হচ্ছে হয়তো চালাইতে চালাইতে স্ক্রু ঢিল হয়ে গেছে, আগে কেমন ছিল এখন কেমন হইতেছে, এই ত্রুটিটা হচ্ছে কি ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। তো আমরা হেডলাইন দেই আপেক্ষিক ত্রুটি। গতিতে বসতো না, সকল গতি আপেক্ষিক পরম নয়। দেখো হচ্ছে গড় পরম ত্রুটি। আপেক্ষিক ত্রুটি লিখে এটা নিচে লেখো গড় পরম ত্রুটি। গড় পরম ত্রুটি এবং ভৌত রাশির পরিমাপকৃত গড়মানের, গড় পরম ত্রুটি এবং ভৌত রাশির পরিমাপকৃত গড়মানের গড় পরম ত্রুটি এবং ভৌত রাশির পরিমাপকৃত গড়মানের অনুপাতকে, পরিমাপকৃত গড়মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। এরপর লেখো আপেক্ষিক ত্রুটি বলে। এরপরে লেখা হচ্ছে, এটার নিচে আমরা লিখি 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো
এক নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি সমান সমান, এটা সূত্র আর কি, উপরে হচ্ছে তোমার প্রকৃত মান বাই পরিমাপকৃত মান, প্রকৃত মান মাইনাস ডিফারেন্সিয়াল চিহ্ন পরিমাপকৃত মান, আর নিচে হচ্ছে প্রকৃত মান, এর শতকরা প্রকাশ করে ইনটু 100%। আমি বলতে পারবো স্যার এই চিহ্নটা কি, ডিফারেন্সিয়েট চিহ্ন দ্বারা আসলে কি বোঝায়? মনে করো আমি যদি বলি তোমার টাকা আর আমার টাকার পার্থক্য 20 টাকা, কারটা মাইনাস কারটা তুমি কেমনে বুঝবে? আমি বলবো স্যার বড়টা মাইনাস ছোটটা। তোমার টাকা আর আমার টাকার পার্থক্য কত? 20 টাকা। তো এখন কার বেশি তুমি জানো? জানো না। মানে আমি তোমার টাকা যদি a হয়, আমার টাকা মনে করো b, তার মানে এরকম যে a মাইনাস b ইজ ইকুয়াল টু 20 অথবা b মাইনাস a ইজ ইকুয়াল টু 20, মানে যারটা বেশি তারটা থেকে অপরটা বিয়োগ, নাকি? তো তখন আমরা যখন শিওর না যে এইটা মাইনাস এটাও হইতে পারে বা ওইটা মাইনাস এটাও হইতে পারে, তখন এই চিহ্নটা দেব। মানে এটা ডিফারেন্সিয়েশন, পার্থক্য হবে শিওর, বাট যেটা বড় হবে ওইটা থেকে ছোটটা বিয়োগ, বুঝছেন না? তো তখন হচ্ছে চিহ্ন ইউজ করা হয়। এটা নিচে এই পয়েন্টের মধ্যেই লেখো আপেক্ষিক ত্রুটিকে সাধারণত শতকরা এককে প্রকাশ করা হয়। দুই নম্বর পয়েন্ট দিয়ে লেখো আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে আপেক্ষিক ত্রুটিকে শতকরা এককে প্রকাশ করা হয়। লাইন হচ্ছে আপেক্ষিক ত্রুটিকে শতকরা এককে প্রকাশ করা হয়। এরপর লিখবা আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে দুই নম্বর পয়েন্ট গেল আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে সাধারণত সম্ভাব্য বৃহত্তম ত্রুটি ধরে হিসাব করা হয়। সাধারণত সম্ভাব্য বৃহত্তম ত্রুটি ধরে হিসাব করা হয়। আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে সাধারণত সম্ভাব্য বৃহত্তম ত্রুটি ধরে হিসাব করা হয়। তিন নাম্বার দিয়ে লেখো আপেক্ষিক ত্রুটি প্রধানত তিন ধরনের। 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 কি কি? নিচে লেখো। এটা 1 2 3 দিলে নিচে লেখো রোমান 1 2, নাহলে এবিসিডি দিয়ে তিনটা লেখো। প্রথমে লেখো হচ্ছে দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য প্রস্থ এগুলো সবই এক ধরনের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। রোমান 2 দিয়ে লিখবা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। 3 নাম্বার দিয়ে লেখো আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের আপেক্ষিক ত্রুটি। এই তিন ধরনের আপেক্ষিক ত্রুটি। এখন দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি কখনোই আসে না, বাট কোশ্চেনে দেয়া থাকে যে দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি এত। তারপরও আমরা জানবো। এবার হচ্ছে আমরা
দৈর্ঘ্যেরটা হেডলাইন ছাড়াই আমরা একটা ম্যাথ লিখলাম। লেখো হচ্ছে অঙ্ক লেখো এই টুটি লাস্ট টপিকস এই চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি শিখবে এখানে রে। লেখো হচ্ছে একটি দণ্ডের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, একটি দণ্ডের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, একটি দণ্ডের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর পরিমাপকৃত দৈর্ঘ্য, এর পরিমাপকৃত দৈর্ঘ্য, এর পরিমাপকৃত দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস কেন ওই যে ত্রুটির আগে আমরা যখন ওই যে ভার্নিয়ার স্কেলের সূত্র লিখছিলাম, স্ক্রু গজের সূত্র লিখছিলাম, ত্রুটি কি লিখছিলাম প্লাস মাইনাস সি, মনে আছে? এরপর লেখা হচ্ছে এর পরিমাপকৃত দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস 0.5 হলে পরিমাপকৃত দৈর্ঘ্য এবং আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এর পরিমাপকৃত দৈর্ঘ্য এবং আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। 7 প্লাস মাইনাস 0.5 হলে পরিমাপকৃত দৈর্ঘ্য এবং আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। পরিমাপকৃত দৈর্ঘ্য এবং আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। লিখছি আমরা। এবার আমরা যদি দেখি এখানে বলে দিছে দণ্ডের দৈর্ঘ্য কত বলছে ফার্স্টে? দণ্ডের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে এরপরে হচ্ছে প্রথমে যদি লিখি দেখো দণ্ডের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তুমি চাইলে এল দিয়ে লিখতে পারো, যেরকম তুমি লিখলা এল ইকুয়াল টু 7 সেন্টিমিটার, না দিলেও হবে। এক এক স্কুলে এক এক রকম করায়, তুমি এক এক মানে এই অঙ্ক তিন ভাবে করা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে আবার মনে করো হচ্ছে এই কারণে শীটে তোমাদের শীট দিচ্ছে, এর মধ্যে 30টা সৃজনশীল আছে অ্যান্সার সহ। এর মধ্যে মনে করো হচ্ছে একই টাইপের অঙ্ক 2-3 ভাবে করা আছে, বাট তুমি তো 2-3 ভাবে শিখতে গেলে কিছু শিখতে পারবে না। এই কারণে তোমার যেটা অন্যভাবেও করা, যেভাবে করে তুমি এইভাবেই করবে। হ্যাঁ, কারণ এটা দেওয়া এই কারণে যে অনেকে এসে বলবো স্যার আমাদের স্কুলে তো এইভাবে করে, তাহলে এই নিয়ম দেখো এই এল দিলেও হবে, না দিলেও হবে। এরপর হচ্ছে দৈর্ঘ্যের, খেয়াল করো আগে, দৈর্ঘ্যের সম্ভাব্য বৃহত্তম মান। তুমি এরকম লিখতে পারো এল ম্যাক্স, এটা না দিলেও চলতো। যে এল ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ মান। হ্যাঁ, এল ম্যাক্সিমাম মানে দৈর্ঘ্যের সম্ভাব্য বৃহত্তম মান, সবচেয়ে বড় মান কত হইতে পারে? দেখো তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? 0.5 এত সেন্টিমিটার। প্লাস মাইনাস ছিল না, একবার প্লাস হবে আর একবার কি হবে? তো এটা প্লাস হলে যদি বড় মানে দৈর্ঘ্যের মান সবচেয়ে বড় কত হইতে পারে এই দণ্ডের, মানে ত্রুটি ছাড়া তুমি হিসাব করছো 7, এন্ড ত্রুটিটা তো দুই দিকে হইতে পারে, সামনের দিকে হইতে পারে, পশ্চাৎ দিকে হইতে পারে। তো তার মানে সর্বোচ্চ মান হইতে পারে 7.5 আর সর্বনিম্ন মান কত হইতে পারে? এটা থেকে বিয়োগ 6.5। দৈর্ঘ্যের সম্ভাব্য সর্বনিম্ন মান এল মিনিমাম। দৈর্ঘ্যের সম্ভাব্য সর্বনিম্ন মান এল মিনিমাম 7 মাইনাস 0.5 এত সেন্টিমিটার সমান সমান 6.5 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে ভালো করে বুঝো, একটু পরে লিখো। দৈর্ঘ্যের মান তার মানে কত হইতে পারে? না, এইটা বা এইটা হইতে পারে এমন না, এই দুইটার মাঝামাঝি যে কোনো মান। ত্রুটি মানে কিন্তু এই না, মানে সর্বোচ্চ দৈর্ঘ্য হইতে পারে 7.5, সর্বনিম্ন হইতে পারে কত? 6.5। তার মানে মাঝখানে যে কোনো কিছু হইতে পারে। যেমন তোমার যদি আমি বলি যে 70 থেকে 80 পাইলে হচ্ছে এ, তার মানে কি 70 পাইলে আর 80 পাইলে না, এর মাঝখানে 75 পাইলে হতে 73 পাইলে। তো এখানে ত্রুটির মানটা হচ্ছে 6.5 থেকে কত পর্যন্ত হইতে পারে? 7.5 এর মধ্যে।
মানে দণ্ডটার দৈর্ঘ্য 6.5 থেকে 7.5 এর মধ্যে যে কোনো দৈর্ঘ্য হতে পারে। বুঝছি আমরা? আগে একটু লেখো। এরপর হচ্ছে এটা নিচে লিখবা যে অতএব দণ্ডের দৈর্ঘ্য, গরম লাগলে বললো এসি ছেড়ে দেবো না, গরম লাগে। অতএব দণ্ডের দৈর্ঘ্য আমার শীত লাগলেও বললো, শীত লাগবে তো শিও। লেখা হচ্ছে অতএব দণ্ডের দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার থেকে 7.5 সেন্টিমিটার এর মধ্যে যে কোনো মান হতে পারে, এর মধ্যে যে কোনো মান হতে পারে। এর লেখনে সর্বনিম্ন মান, এর ম্যাক্সিমাম, এই মিনিমাম। এরপর দেখো যে কোনো মান হতে পারে, আমরা এটা লেখার পর দেন কি আসে দেখো, এরপরে আসে হচ্ছে আপেক্ষিক ত্রুটি চাইছে। এই অঙ্ক এই কারণেই আসে না, কারণ ত্রুটি তো অলরেডি দেয়া, কোশ্চেন দেয়া আছে না, প্লাস মাইনাস 0.5 ত্রুটি দেয়াই আছে। তাহলে আমরা এখানে দেখি অতএব দৈর্ঘ্যের ত্রুটি, তুমি আপেক্ষিক লিখে নিও, হাতে হচ্ছে আপেক্ষিক, হ্যাঁ, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। এইখানে কি হবে সবসময় দেখো, ত্রুটি সহ টোটাল যেটা পাই সেটা কত 7, এটা থাকবে নিচে সব সময়। আর ত্রুটি কত এখানে 0.5। নরমালি এরপর যখন ক্ষেত্রফলে যাব বা আয়তনে যাব, ওই দুটো দিয়েই সিকিউ আসে। এটা দিয়ে আমি কখনো দেখিনি সিকিউ আসছে, দেখো তো তোমাদের দেখা পসিবল নেই, আমি এত বছর যে দেখিনি। দেখো তো এখন তো ওই দুটো দিয়ে যখন আসে তখন হচ্ছে ত্রুটিটা বের করে নেওয়া লাগবে। বাট এখানে ত্রুটি দেয়া আছে ডিরেক্ট কত 0.5, মানে উপরে হচ্ছে ত্রুটি থাকে আর নিচে হচ্ছে কি তোমার হচ্ছে এই যে শুরুতে ত্রুটি সহ যে মান ইনটু কত পার্সেন্ট, 100%। কত আসলে 7.14 মনে হয়, দেখো তো এটা না, 0.5 এর 7 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে গুণ করো, কত আসে? মেশিন নাই, 7.14 এত পার্সেন্ট লাগো। দেখছি আমরা। এরপর লেখো নেক্সট, এবার হেডলাইন দাও, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি হেডলাইন দেওয়ার পর আমরা ডাইরেক্ট এটা নিচে একটা লাইন লিখি। দেখো তখন বুঝো, মনে করো এই একটা আয়তক্ষেত্র দেয়া আছে, ধরো এটা একটা বর্গক্ষেত্র দেয়া আছে, বা একটা একটা বর্গক্ষেত্র দেয়া আছে, অথবা একটা আয়তক্ষেত্র দেয়া আছে। এখন যদি আপেক্ষিক ত্রুটি বের করতে বলে ক্ষেত্রফলের, মনে করো বলে দিল দৈর্ঘ্য নির্ণয়ে ধরো 5% ত্রুটি হয়েছে, দৈর্ঘ্য নির্ণয়ে ত্রুটি হয়েছে কত পার্সেন্ট বলে দিল 5%। তার মানে কি, এটা কি শুধু তুমি এটার মান বলে দিবে, প্রস্থেরও মান বলে দিবে। তার মানে কি, যে যন্ত্র দিয়ে তুমি পরিমাপ করছো ত্রুটিটা কি তোমার দৈর্ঘ্যের নয় যন্ত্রের না। তার মানে এইটা নির্ণয় যদি 5% ত্রুটি হয়, প্রস্থ নির্ণয় কি হইছে 5% ত্রুটি হইছে। তুমি যে পাল্লা পাথর দিয়ে মনে করো তুমি এমন দোকানে হচ্ছে মাংস কিনতে গেছো, যে দোকানে আগেই মনে করো 200 গ্রাম সিস্টেম করে রাখছে, যদি তুমি যাই কিনো 200 গ্রাম তার এক্সট্রা লাভ। আর তুমি 10 কেজি কিনো, তার লাভ কত 200 গ্রাম সিস্টেম করো, ওইটা হচ্ছে এক্সট্রা লাভ। আর যদি 1 কেজি কিনো 200 গ্রাম বাইরে দিচ্ছে, মানে সিস্টেম করো 200 গ্রাম। তো আমার যন্ত্রে হচ্ছে যেটা ত্রুটি 5%, এটা দৈর্ঘ্য নির্ণয় করতে গেলেও 5%, প্রস্থ নির্ণয় করতে গেলেও 5%। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কয়ার, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বুঝছো, এই জিনিসগুলো তো আমরা জানি। এটা নিচে আগে লেখো, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে
সাধারণত দৈর্ঘ্য ত্রুটি দেয়া থাকে। সাধারণত দৈর্ঘ্য ত্রুটি দেয়া থাকে। সাধারণত দৈর্ঘ্য ত্রুটি দেয়া থাকে। এবার কিন্তু সামনের পরীক্ষায় কিন্তু আমাদের অবজেক্টিভও থাকবে, এটাও বলে দিলাম। কত মার্কের আছে? 30। এবার হচ্ছে তুমি দৈর্ঘ্য ত্রুটি দেয়া থাকে। এখন আমরা যেটা কোশ্চেন লিখি, দেখো কোশ্চেন লেখা হচ্ছে বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এর মধ্যে তোমাদের অনেকেই কালকে ক্লাস করে গেছে, অনেকজন, তাও 6-7 জন। কি ব্যস্ততা আছে ওদের। বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য, বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য কোন মান বলছিলাম? আচ্ছা, তাহলে লেখো দৈর্ঘ্য লেখো হচ্ছে 20 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য পরিমাপে, এর দৈর্ঘ্য পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে, এর দৈর্ঘ্য পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে লিখছো বইয়ের ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করো। 10% আপেক্ষিক ত্রুটি থাকলে বইয়ের ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করো। এবার আমরা যদি লিখি, দেখো এই ভালো করে বুঝো অঙ্ক। হ্যাঁ, অঙ্ক তুমি একবার বুঝতে পারলে আমি গ্যারান্টি দিলাম তুমি আরেকজনের বুঝাইতে পারবা, পড়াইতে পারবা। আমার পাশে রুম নিয়ে পড়াবো না। দেখো দেখো এখন এখানে দেয়া আছে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে প্রথম হচ্ছে তোমার কি হিসাব করতে হবে? প্রথম হিসাব করবা, ধরো শুরুতে কি দেয়া ছিল, এরপর হিসাব করবো আমরা বড়টা, এরপর হিসাব করবো ছোটটা। অঙ্ক সব একই প্যাটার্নে। দেখো আমরা প্রথমে লিখি বইয়ের দৈর্ঘ্য কত দেয়া? 20 সেন্টিমিটার। তাহলে বইয়ের ক্ষেত্রফল A সমান সমান, এটা বইয়ের দৈর্ঘ্য মনে করি আমরা L দিয়ে লিখলাম। ছোট হাতের লেখো, বড় হাতের লেখো, না লিখলেও চলে। তাহলে বইয়ের ক্ষেত্রফল কি হবে? এটা কি বর্গাকৃতির বলছে না, তার মানে কি ওইটা স্কয়ার না? বুঝছি আমরা স্কয়ার কেন লিখলাম হচ্ছে যে L স্কয়ার সমান সমান 20 সেন্টিমিটার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু 400 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রফল। এটা কি ত্রুটি সব সহ, মানে ভেজাল দুটো সব সহ। এখন আমাদের হিসাব করতে হবে, মানে আমরা যখন দেখো আমরা অঙ্কের লাস্টে লিখি, আমরা যখন লিখব যত ক্ষেত্রফলের, দেখো আমরা লাস্টের লাইন আগে লিখতেছি, আগে বুঝা নাও। সকল লেখা পরে আপেক্ষিক ত্রুটি, মানে এখানে যে সূত্র লিখি, নিচে হবে কত? নিচে হবে 400, কারণ নিচে হচ্ছে ভেজাল সহ যে ক্ষেত্রফলটা দেয়া আছে, আর উপরে কি হবে আমাদের? ক্ষেত্রফল ত্রুটি ইনটু কত পার্সেন্ট? 100%। বুঝছি আমরা কথাগুলো? তখন আমাদের কি খুঁজে বের করা লাগবে? এই ক্ষেত্রফলের ত্রুটিটা বের করা লাগবে। যেটা বের করবো এটা ক্ষেত্রফল ত্রুটি, আর এইভাবে শতকরা আনলে এটা হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, মানে এইটার সাপেক্ষে কত ত্রুটি। স্যার 20 সেন্টিমিটার কি পরিমাপ করার পর পাওয়া গেছে নাকি প্রকৃতটাই 20 সেন্টিমিটার? না না, এখানে বলছে যে বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তুমি যা দিয়ে মাপছো ওই দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ওর মধ্যে আবার 10% কি আছে? ঝামেলা আছে, মানে ঝামেলা সহ এটা। বুঝছো কথাগুলো? যে তুমি পরীক্ষা দিয়ে আসো না, যে তুমি মনে করো 90 মার্কসে অ্যানসার করে আসছো, ওইটা হচ্ছে এটা। এবার কাটাকাটি করার পর তুমি পাইছো মনে করো 30, ওইটা হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার। তাহলে ত্রুটি কত? 60, ওই 60 বসবে উপরে, ত্রুটিটা বের করা লাগবে। কতটুকু তোমার লেখায় ত্রুটি ছিল, বুঝছো? তো এখন এখানে হচ্ছে এটা লেখার পর দেন হচ্ছে আমরা এটার নিচে কি লিখবো? দেখো আমরা লিখি হচ্ছে বইয়ের, বুঝো
বইয়ের সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, মানে এখানে কি লিখবো, এল ম্যাক্সিমাম। বইয়ের সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য কি হবে, এল ম্যাক্সিমাম। তো এখন সম্ভাব্য বড় দৈর্ঘ্য কত, দেখো তো কি বলছে, শুরুতে যা দৈর্ঘ্য ছিল কত, 20 সেন্টিমিটার, এটা থেকে ত্রুটি কত পার্সেন্ট, 10%। তাহলে কত হবে, ওইটা তো আছেই, আরো কি ওইটার কত পার্সেন্ট যোগ হবে, 10%। মানে হচ্ছে এরকম, দেখো এল প্লাস এল এর 10%। বুঝছি আমরা কেন, তুমি যদি এইভাবে না লিখে যদি এরকম লিখতা 10 প্লাস 10 এর মানে 20 প্লাস 20 এর 10%, তাও অঙ্ক হতো। বুঝছি আমরা এল না লিখলেও চলবে। বুঝছি, বুঝছো, যখন গতকালকে যাদের করেছে ওদের না লিখে করেছে একই কথা। তো এখন এটা আমরা হয়তো বুঝি না এটা কেন। যেমন তোমার যদি বলা হয় তুমি একটা চাকরি করো, মনে করো তোমার 50,000 টাকা বেতন, আমি বললো যে ঈদ উপলক্ষে মনে করো বললো যে 50% তোমার হচ্ছে ঈদ বোনাস, তাহলে তুমি কয় টাকা, 50,000 এর কত পার্সেন্ট আসে, 25,000। তার মানে কি তোমার ঈদের স্যালারি কি 25,000 টাকা মাত্র, তাহলে কত, মানে আগেরটা তো আছেই, একটু হচ্ছে আরো বেশি পেয়েছে, এটা না। তাহলে এখন যদি বলে যে ঈদ বোনাস 50%, তাহলে যদি এমন না হইতো তো মানুষ অখুশি হয়ে যেত যে মাত্র 25,000 টাকা পাবো, 25,000 টাকা তো বেশি পাবা বোনাস, আর আগেরটা আছে না, তাহলে মোট কত তোমার, এটার সাথে যোগ হবে না। তো এই হচ্ছে শুরুতে, এবং কিসের 50%, যার যা স্যালারি তার 50%। এন্ড যার স্যালারি মনে করো 500 টাকা, তার বোনাস 250 টাকা। বুঝছো, যেমন মনে করো তোমরা অনেক সময় 500 টাকায় চাকরি করো রোজার মাস, ওই যে বাসা শরৎ বানাও, তো এখন ওই কাজটা ভালো করো, দেখো ওইটাই তো একটু হইলো, ওটা তো আরো বেশি পেলে না। দেখো এরপর আমরা শরৎ বানাও তো তোমারটা হয় না, আবার মনে করো মাদের আবার ওটা আবার মনে করো ফিনিশিং দেওয়া লাগে, যা বানাও। দেখো এখানে হচ্ছে তার মানে শুরুতে যেটা ছিল এটা তো আছেই, এর আবার কত পার্সেন্ট, 10%। বুঝছি আমরা, এটা হচ্ছে বড় দৈর্ঘ্য, আর যদি ছোট হইতো তাহলে কি হইতো, বিয়োগ হইতো। এমন হলো যে শরৎ বানায় তুমি বোনাস 250 পাইছো, বেতন ছিল হচ্ছে 500, বোনাস 250, আর এমন হলো এটা বানাইতে যে 2-3টা গ্লাস ভেঙে ফেলছো, এবার মনে কর বেতন থেকে 50% কাইটা রাখছে, তাহলে কি তখন তো মানে 500 থেকে 250 মাইনাস, তাহলে 250 টাকা। তখন কি তার মানে সর্বনিম্ন বললে মাইনাস, আর সর্বোচ্চ বললে কি হবে, তখন এইখানে কত আসে দেখো, এই 20 প্লাস 20 এর 10/100 কাটাকাটি করলে এইখানে আসে 10, কাটলে 2, 22। এটা যখন মান বসাবে একবার ব্র্যাকেট দিয়ে এত সেন্টিমিটার, এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য, এটা কত, 22 সেন্টিমিটার। এরপর আমরা লিখি, তাহলে এরপর আমরা কি লিখবো, বস্তু, এগুলো লিখবো হচ্ছে বইয়ের সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য, এল মিনিমাম কত হবে, তখন এল মাইনাস এল এর 10%, 20 মাইনাস 20 এর 10/100 এত সেন্টিমিটার, সমান সমান বলছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। বুঝছি আমরা। এখন এটা লেখার পর এবার দেখো তাহলে এটা সর্বোচ্চ দৈর্ঘ্য, এটা সর্বনিম্ন, তাহলে এটা দিয়ে ক্ষেত্রফল বের করা লাগবে না। আমাদের কি চাইছে, ক্ষেত্রফল ত্রুটি। তাহলে বইয়ের সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল কত হবে, এটার উপরে স্কয়ার, কারণ যেহেতু বর্গাকার ছিল, যদি বর্গাকার না হয়তো অন্য প্রসেস করতে হবে। আমরা এবার যদি লিখি অতএব আবার বইয়ের সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল এ ম্যাক্সিমাম, এতে হচ্ছে ক্ষেত্রফল এরিয়া, এ ম্যাক্সিমাম সমান সমান কত, এল ম্যাক্স
স্কয়ার, বুঝছি স্কয়ার কেন? বাহু স্কয়ার না? সমান সমান যদি বর্গক্ষেত্র না বলতো তাহলে অন্য প্রসেস করতাম, এটা দেখাই দিচ্ছি। 22 সেন্টিমিটার স্কয়ার কত আসে দেখো তো? 22 স্কয়ার করলে কত আসে? 484 484 484 সেন্টিমিটার স্কয়ার। এরপরে কি লিখবা? এরপর আমরা এখানে লিখি বইয়ের সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল। বইয়ের সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল সমান সমান বা এ মিনিমাম, এল মিনিমাম স্কয়ার সমান সমান হচ্ছে 18 সেন্টিমিটার, এ হচ্ছে স্কয়ার। কত আসে তাহলে? 324 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে বইয়ের সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল 324 সেন্টিমিটার স্কয়ার। বুঝছি আমরা? এখন এটা লেখার পর এবার দেখো তাহলে ক্ষেত্রফল তোমার কত ছিল টোটাল বইয়ের? 400। দেখো একবার 400 থেকে বেশি আর একবার 400 থেকে কি কম। তাহলে ক্ষেত্রফলের ত্রুটিটা একবার বৃদ্ধি পাইছে, মানে ক্ষেত্রফলের সর্বোচ্চ মান এত হইতে পারে আর সর্বনিম্ন মান এত হইতে পারে, মানে ত্রুটিটা কত। তো এখন এরপর নিচে আমরা লিখব যে অতএব ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি সমূহ, ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি সমূহ। তো ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হচ্ছে কি দেখো, এই ভালো করে বুঝো। এখানে আমরা ত্রুটিতে কি লিখছিলাম দেখো, একটু আগে যখন আমরা সূত্র লিখছিলাম ইনটু 100% দিয়ে কি লিখছিলাম? প্রকৃত মান মাইনাস কি পরিমাপকৃত মান, এরকম লিখছিলাম না? এই দেখো এই যে লিখছিলাম প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। আসো আসো, বুঝতে পারো, সমস্যা নেই। পরে বলবো স্যার আমার দরজা থেকে লাগাই দিছে। দেখো এখন এখানে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি সমূহতে আমাদের কি ঘটে দেখো, এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রকৃত মান কত? এ মাইনাস কি এ ম্যাক্সিমাম, প্রকৃত মান মাইনাস এটা। আবার আরটা লিখলাম এ মাইনাস কি এ মিনিমাম। এখন কথা হচ্ছে তোমার স্কুলে যদি এরকম লেখে যে মনে করো এ ম্যাক্সিমাম আগে দিল, এটা এ দিল, কোনো সমস্যা নেই, কারণ এই চিহ্নটার নাম কি? মডুলাস। মাইনাস আসলেও কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এক এক স্কুলে এক এক রকম শেখায়। যেমন তোমাদের আদম দিদি শিখে হচ্ছে এরকম যে সব সময় বলে এ থেকে দুইটা মাইনাস দিবা, প্রকৃত মান থেকে ম্যাক্সিমামটাও মাইনাস হবে, মিনিমামটাও মাইনাস হবে, কারণ আলটিমেটলি একটা কিন্তু প্লাস আসবে, একটা মাইনাস আসবে, বাট মডুলাসের কারণে দুটোই কি হয়ে যাবে? আবার যদি অনেক সময় অনেক স্কুলে শিখে হচ্ছে এরকম বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, তো এখানে বড় তো এ ম্যাক্সিমাম, তখন এটা থেকে এটা মাইনাস করো, ইচ্ছা তোমার। এই মডুলাসটা দেওয়ার কারণই এইটা, তুমি যেভাবে পার্থক্য হইলেই হবে। তো তখন এটা সমান সমান দেখো এখানে কত আসে, এর মান কত? 400 মাইনাস কত? এ ম্যাক্সিমাম 484 এত সেন্টিমিটার স্কয়ার সমান সমান কত আসে তাহলে দেখো -84 আসার কথা, মডুলাসের কারণে মডুলাসের ভিতরে সব কি হয়ে যায়? প্লাস। তখন হচ্ছে 84 সেন্টিমিটার স্কয়ার। বুঝছি আমরা? এবার তুমি দেখবা যে স্কুলে কোনটা বলে, ঠিক আছে? এরপরে হচ্ছে সমান সমান এখানে আসে কত? 400 মাইনাস কত? 324 এত সেন্টিমিটার স্কয়ার, বিয়োগ দিলে কত আসে? এটা বিয়োগ দিলে আসে হচ্ছে মানে 76 নাকি সেন্টিমিটার স্কয়ার। এই দুইটা হচ্ছে আমাদের ত্রুটি, একটা 84 আর একটা কত? 76। এখন কথা হচ্ছে এখানে স্যার কোনটা বসাবো? আইসা বসছি কিন্তু অঙ্ক। দেখো সবসময় এটা মাথায় রাখবা যে ত্রুটি যেহেতু তুমি বের করবাই, তাহলে আর ছোটটা বের করে লাভ কি, বড়টাই বের করবো আমরা। সব সময় কোনটা ধরা হয়?
যদি সমান হয় তো ভালো, সমান না হলে ত্রুটি নির্ণয় বড় ত্রুটিটা কি করে, আপেক্ষিক ত্রুটি নির্ণয় বড় ত্রুটিটা হিসাব করা হয়। এটার নিচে এই পর্যন্ত লেখা হয়েছে, এবার একটা লাইন লেখো, লেখা হচ্ছে যেহেতু ত্রুটি দুটি সমন্বয়, যেহেতু ত্রুটি দুটি সমন্বয়, যেহেতু ত্রুটি দুটি সমন্বয়, তাই বৃহত্তর ত্রুটিকে, তাই বৃহত্তর ত্রুটিকে লিখছো বা বৃহত্তর মানটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করে পাই, ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করা হয়। এই লাইনটা লেখাই লাগবে, বৃহত্তর ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করা হয় বা বিবেচনা করি। এরপরে আমরা লিখবো, দেখো অতএব আপেক্ষিক ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, এখানে তাহলে কোনটা বসবে, 84 না 76? 84/400 × 100%। এবার বলো এই অঙ্ক কে বুঝো নাই? তোমার কাজ একটাই, যদি এখানে আয়তন বলতো, দেখো যদি বলতো ঘনবস্তু আয়তন, এখানে কিউব দিতাম, এখানে কিউব দিতাম, একরকম হইতো। আবার যদি মনে করি এরকম বলতো দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, এটাই বললো, এটা তো হচ্ছে বর্গক্ষেত্র দেখে দিচ্ছে, আমরা স্কয়ার দিয়ে করে ফেলছি। যদি দৈর্ঘ্য প্রস্থ আলাদা দিত তাহলে কি করতাম, দৈর্ঘ্যের সম্ভাব্য, ওই যে তোমার বস্তুর সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, এরপর বের করতাম বস্তুর সম্ভাব্য বৃহত্তম কি প্রস্থ, এই দুইটা গুণ করলে কি হতো, তখন এই যে সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্র। আবার সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন প্রস্থ, মানে চারটা বের করা লাগতো এরকম। এখানে তো বের করছে একটা দুইটা, শুধু সর্বোচ্চ আর সর্বনিম্ন দৈর্ঘ্য, তখন সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্থ, এখানে কি হতো সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন প্রস্থ, এরপর এদের গুণ করলে ক্ষেত্রফল পেতাম। এরপর ওই একই ভাবে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল, এরপর দেখতাম কোনটা বড় এটা বসে দিলাম, শেষ। বুঝছেন অঙ্কের প্যাটার্ন? আয়তন বললে সেই অঙ্ক, তখন আরো দুইটা বের করা লাগতো, সর্বোচ্চ উচ্চতা সর্বনিম্ন উচ্চতা, সর্বোচ্চ গুলো একসাথে গুণ, সর্বনিম্ন গুলো একসাথে গুণ। বলো এটা পার্সেন্ট না দিয়ে বলতে পারে যে দৈর্ঘ্য নির্ণয় ত্রুটি 0.5, তখন আমরা কি করতাম, মনে করি এই অঙ্কে বললো দৈর্ঘ্য নির্ণয় ত্রুটি 0.5, তাহলে আমরা কি করতাম, এই এল এর সাথে 0.5 যোগ করতাম, আর এখানে এল এর সাথে কি করতাম 0.5 মাইনাস করতাম। বুঝছি আমরা? না পার্সেন্ট আসতো না। যদি বলতো যে দৈর্ঘ্য নির্ণয় ত্রুটি 0.5, তাহলে এটার সাথে যোগ করতাম একবার, একবার কি করতাম আমরা বিয়োগ করতাম। খালার উপর দিতে হবে, আমার অফিস শুনে যাবো, এরা আইছিল ভিক্ষা করতে, ভিক্ষা করেন কাজ করেন, করে করে দেবো, তাহলে কাজ দেবো, আপনি আমার অফিস শুনে যাবো। হ্যাঁ ঠিক আছে, খুশি। বেতন বলতে লাগবো 800 দেন, আপনার 800 আমি 1200 দিলাম আমি করেন। এখন কি করে অফিস শুনেতে বই লিয়ে যায়, বই নিয়ে কেজি নিলে বেশি, এইগুলো সব ইয়াগুলো তালা লাগাইছে, খালি এটাই না, সে জাদুকে বাইরে আবার এই সব ছাড়া গেছে ভিক্ষা করে, আমার জন্য 5 টাকা দিতে। এরপরে কি করে প্রতি মাসে, এখন আমি একদিন দমন বুঝতে না, আমি কত কথা কই না, এরপর হচ্ছে প্রতি মাসে 1 তারিখ তো বেতন দেবো, এই মনে করেন আগেই বাবা আজকে 300 দাও, আজকে 200 দাও, হ্যাঁ বেতন দিয়ে কেটে রেখে আমার নিতে নিতে এক মাসে 1200 টাকা 900 নিচ্ছে। 1 তারিখে বেতন দিতা না, ভাই আমরা 300 টাকা বলবো, কিসের 300, আমি কি আপনারা
আপনি তো 900 টাকা নিয়েই গেলেন, কেন বাবা আমি উল্টে আনিনি? কতবার ভুল হইতেছে? আমি কই আমি এত কিছু হিসাব পাই এর আপনার 1200 টাকা আমার ভুলে পাচ্ছিলাম এই 1200 এরপর ভুলেও কোনোদিন আমার কাছে মাসে একটা আছে এই যে জারু দিয়ে বেরিয়েছে না আয়া যে কয় আমি খালি দিতে লই কি করব তো সব বলতে শুরু করে এলে আমি না কি করব দেখো আবার ওই বিল্ডিং এর তারগুলো বাড়ি হলো ওই বিল্ডিং বাড়ি হলো দাদা আবার কি দিন তুমি খান জলদি কথা না এর বাপ মা লাগা লাগি দেখো এটা লেখার পর এরপরে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক লিখি লেখো আমরা আরেকটা অঙ্ক লিখি হচ্ছে লেখা হচ্ছে একটি আয়তাকার বস্তুর একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার এর দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে এর দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে এর মানে কি দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি মানে প্রস্থ পরিমাপেও কি হইছে 5% কারণ ওই যন্ত্র দিয়েই তো মাপছি আমরা 5% আপেক্ষিক ত্রুটি থাকলে বস্তুটির 5% আপেক্ষিক ত্রুটি থাকলে বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো তোমরা এই যে অঙ্ক যে সিস্টেমে করছি তোমার আজকে আমি শীট থেকে অনেকগুলো হোমওয়ার্ক দিব সব এই নিয়মেই করব ওইখানের অ্যানসার তুমি মিলাও সমস্যা নাই ওইখানে দেখবে কোনোটা এরকমই করা আছে কোনোটা আবার হয়তো এই এল বা হচ্ছে যে এ এগুলো সারা করা আছে আর তুমি সব এরকমই করবা ওগুলো তো হোমওয়ার্ক করে আনলাম এটা কি আমরা পারবো হ্যাঁ তখন এই যে এইখানে হচ্ছে এই যে দৈর্ঘ্য পরিমাণ 5% যখন প্রস্থ লিখবা প্রস্থ হচ্ছে আমরা বি দিয়ে লিখি মনে করো তখন আরেকটা আসবে বি ম্যাক্সিমাম আর এখানে একটা কি বি মিনিমাম এরপর এই দুই ম্যাক্সিমাম গুণ করলে কি আসবে এই যে বস্তুর বৃহত্তম ক্ষেত্রফল এ ম্যাক্সিমাম আর এই দুই মিনিমাম যদি আমরা গুণ করি তখন কি আসবে সর্বনিম্ন ক্ষেত্রফল এরপর সেম ভাবে এই যে এটা থেকে শুরুতে যেটা ছিল এটা থেকে বিয়োগ করলে এরকম দুইটা পাবো আমরা এরপর হচ্ছে বড়টা ধরে যে ক্ষেত্রফল ত্রুটি শেষ বুঝছি আমরা বুঝছি তো যদি আমরা বুঝি এবার শীট থেকে কিছু কোশ্চেন দাগাও এটা দাগাও তোমাদের স্কুলে কি মনে করো আগে ভাত খায় ওইটা পরে হাত ধোয় মানে ফার্স্ট অধ্যায় বাদ দিয়ে আগে আগে চলে গেছে এখানে শেষ অধ্যায় শেষ আমাদের শুধু আইটেম ত্রুটিটা বাকি আরেকটা ক্লাস লাগবে অবশ্যই এই শীটের মধ্যে তোমার বইয়ে তো কথা দিয়েছি এটার মধ্যেও আমার কিন্তু কথা দেয়া আছে এটার মধ্যে টোটাল পুরো অধ্যায়ের সব দেয়া আছে অবজেক্টিভ থেকে শুরু করে ক খ সৃজনশীল সব প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এরকম শীট দিয়ে দেব দুই নাম্বার সিকিউ নাম্বার 2 15 পৃষ্ঠা হোমওয়ার্ক করে আনবা ক খ সব না পারলে নিয়ে আসবো আমার জন্য কত নাই শুধু গ খ দিছি কারণ ক খ তো আগেই দেয়া এটার মধ্যে দেয়া আছে আগে কারণ উদ্দীপকের সাথে তো ক খ রিলেটেড থাকে না যেগুলো আলাদা করে দেয়া হ্যাঁ অনেক সময় ক খ দেখা যায় অন্য চ্যাপ্টার দিয়ে আসছে ইভেন এগুলো অনেকগুলাই কিন্তু বোর্ডের কোশ্চেন তুমি দেখো পাশে বোর্ড লেখা আছে এরপরে হচ্ছে 7-8
বেশি দিয়ে লাভ নেই। এরপর হচ্ছে লেখো 12-15। 12-15। এরপর হচ্ছে বেশি দিব না। এরপর দেখো 23। 23। 24। 23-24। 27। বেশি হইলে বইল, বেশি হইলে তাহলে আগে বলবো না, থাক 27। এই কটা হচ্ছে বাসা থেকে তুমি কোনোটা না পারো কোনো সমস্যা নাই, বাট চেষ্টা করো। কোশ্চেন কিন্তু এমনই হবে না।